সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, ঠিক এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য অবস্থার কথা চিন্তা করে দেখি এবং কাউকে যদি জিজ্ঞাসা করি যে কেমন আছেন, খুব কমনলি একটা অ্যান্সার দিবে সবাই যে ভালো নেই অথবা ভালো ছিলাম বাট বাসার একজনের জ্বর, এবং কেউ কেউ বলবো যে বাসার সবার জ্বর। ঠিক এই জায়গাটিতে কিন্তু আমরা এখন দাঁড়িয়েছি। আমরা যদি অফিসে আদালতে বা আশেপাশের যে কোনো কাউকে জিজ্ঞেস করি যে কী অবস্থা, তাহলে সবাই যে অ্যান্সারটা দিচ্ছেন সেটা হচ্ছে যে বাসায় ছোটদের কারো জ্বর বা তার নিজের জ্বর বা তার ফ্যামিলির বয়স্ক যিনি আছেন, যিনি থাকেন, তাদের কারো না কারো জ্বর, এবং এই জ্বর একজনের হওয়ার পর দেখা যাচ্ছে কন্টিনিউয়াস অন্যদেরও হচ্ছে। তো এই জ্বরগুলোর কিছু কমন কারণ আমরা জানি, কিন্তু আসলে কোন জ্বরটা কার হচ্ছে এবং তাকে কি আমরা আসলে ঠিকমতো ওই ট্রিটমেন্টটাই দিচ্ছি কিনা, বা তার কোনো ঘাটতি থাকার কারণে পরবর্তীতে কোনো লং কনসিকুয়েন্সের যে জটিলতা চলে আসবে কিনা, সেই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। কারণ জ্বরের ট্রিটমেন্ট কিন্তু এখন এই ভাইরাস জ্বরগুলোর ট্রিটমেন্ট কিন্তু সবগুলো একই রকম না, অথবা আমাদের চিন্তা ভাবনাটা হয়তো একই রকম না নিয়ে যদি আমরা আগাই, তাহলে দেখা যাবে কি যে পরবর্তীতে এটার কনসিকুয়েন্সেসটা অনেকটা খারাপ হবে। তো আমরা আজকে চেষ্টা করেছি যে সবগুলো জ্বর কীভাবে আমরা নিজের বাসায় বসে ভাবতে পারি যেটা কী কারণে হয়েছে, বা কী কী ইনভেস্টিগেশনগুলো করে আমরা কনফার্ম হতে পারি, পরবর্তীতে কী কী ট্রিটমেন্ট নিতে পারি, সেই সবগুলো বিষয় নিয়ে একটু একটু করে আমরা তুলে ধরবো। আজকে বিষয়টি আমরা রেখেছি ঘরে ঘরে জ্বর, কারণ ও করণ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতিতে উপস্থিত আছেন ডাক্তার রাশেদুল হাসান কনক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে জ্বরের যে কারণ বা অনেকদিন ধরে জ্বর হচ্ছে, ঠিক হচ্ছে না, বা কী করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলো দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি এবং বাংলাভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা স্যার যে কথাটা বলছিলাম যে কাউকে জিজ্ঞাসা করলে এখনের অবস্থাতে এই সিজনটাতে যে জ্বর বাসায় সবার হয়তো বা ছোটদের হয়েছে, কয়দিন পর বড়দের হচ্ছে, এই জায়গা থেকে যদি আমরা স্পেসিফিকলি স্যার জানতে চাই যে আসলে জ্বরের কারণগুলো এখন কি আমাদের দেশে। আসলে আপনি জানেন এবং আমরা সবাই জানি জ্বর তো আসলে কোনো রোগ না, রোগের লক্ষণ মাত্র। জ্বর মানে হচ্ছে আপনার শরীরে কোথাও কোনো প্রদাহ বা সংক্রমণ আছে, এবং এই সময়ে বিশেষ করে যে বর্ষাকাল, বিশেষ করে এখন বৃষ্টিও অনেক হচ্ছে, তো এই সময় ধরেন সব সময়ের জন্য আমাদের দেশে কিন্তু কিছু ফ্লু, যে কমন কোল্ড বা এগুলোর সাথে সাথে আমরা ডেঙ্গু নিয়ে সবসময় চিন্তিত থাকতাম। কিন্তু এবার কিন্তু খেয়াল করে দেখেন ডেঙ্গু আছে, কিন্তু অন্য বারের মতো কিন্তু আপনি খুব বেশি দেখছেন না, বরঞ্চ ডেঙ্গু জ্বরের মতোই আরেকটা জ্বর হচ্ছে, অলমোস্ট কাছাকাছি সিমটম কিন্তু প্রচুর ব্যথা। তো এটাকে আমরা ডায়াগনোসিস করি বেশিরভাগ ক্ষেত্রে চিকুনগুনিয়া, এছাড়া জিকা ভাইরাস দিয়ে ইনফেকশন হচ্ছে কিছু, এছাড়া অন্যান্য ইনফেকশন যেগুলো যেমন ধরেন নিউমোনিয়া, টাইফয়েড, প্রস্রাব ইনফেকশন, এরকম বিভিন্ন ইনফেকশন কিন্তু চলছেই। মানে এগুলো জ্বরের কারণের মধ্যে থাকছে, আমরা খুব কমন জ্বরের কারণ যেগুলো আমাদের এখনকার। তো এখন সমস্যা হচ্ছে যে এই জ্বরগুলো আসলে ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট, মানে আপনি জ্বরের লক্ষণ দেখি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, এবং সমস্যা হচ্ছে এখানেই। আচ্ছা, এখানে স্যার একটু জিজ্ঞাসা করার বিষয় যে সবগুলো জ্বর কি অনেক হাই ফিভার থাকে কিনা, বা এরকম হয় কিনা যে অল্প ছিল আস্তে আস্তে বাড়ছে, বা এরকম ধরনের ব্যাপার? খুব ভালো কোশ্চেন এটা আসলে সাধারণ জনগণের জানা উচিত। যে জ্বর শুরুতেই অনেক বেশি হয়ে যাবে, এটা আপনি ভাইরাল হিসেবে ধরে রাখতে পারেন, 90%-এর উপরে এটা ভাইরাল জ্বর, এবং 102-3 হয়ে যাচ্ছে, একবার 102-3-4, ইভেন আমার আন্ডারে পেশেন্ট ভর্তি ছিল 105 ডিগ্রি 106 ডিগ্রি টেম্পারেচার নিয়ে, এবং যে জ্বরগুলো খুব আস্তে আস্তে 98, 99, 100, 101, 102 মনে হয় মই বেয়ে উঠছে, সেগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে ব্যাকটেরিয়া হয়, যে ক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক লাগবে। আর ভাইরালগুলোতে কিন্তু সাধারণত অ্যান্টিবায়োটিক লাগে না, যদি না এর সাথে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। এখানে যদি আমরা মানে এখনকার সিচুয়েশনটা চিন্তা করি যে এখনকার সিচুয়েশনে কি ভাইরাস জ্বরটাই বেশি হচ্ছে? হ্যাঁ, ভাইরাস জ্বরটাই বেশি। আচ্ছা, এখন আমরা ওই যেহেতু আপনি শেয়ার করলেন আমাদের সাথে যে চিকুনগুনিয়া, ডেঙ্গু, জিকা এই ভাইরাস জ্বরগুলি হচ্ছে, বাট অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে এখন দেখা যায় সবারই আসলে জ্বর হলে ডক্টরের শরণাপন্ন হওয়াটাও মুশকিল, এবং সেই সাথে হাসপাতালে আসলে সেরকমভাবেও জায়গা দেওয়া মুশকিল হয়ে যায়। যদি আমরা বাড়িতেই চিন্তা করি যে আমি এই জ্বরটাকে এভাবে থিঙ্ক করতে পারি যেটা হয়তো বা চিকুনগুনিয়া হয়েছে অথবা এটা ডেঙ্গু হয়েছে, সেটাকে আসলে আমি পার্থক্য করার জন্য আমরা কি কি জিনিসগুলো খেয়াল করব?
যেহেতু এখন ডেঙ্গু আর চিকুনগুনিয়াই আসলে আমাদের মেইনলি জ্বরটা হচ্ছে, তা আমরা এই দুইটা পার্থক্য কিছুটা করতে পারি। যেমন ধরেন ডেঙ্গুতে প্রচুর মাথা ব্যথা থাকবে, জ্বরের প্যাটার্ন কিন্তু দুইটাতে একই রকম, একবারই অনেক বেশি উঠবে। ডেঙ্গুতে সাথে মাথা ব্যথা প্রচুর থাকবে, চোখের পেছনে ব্যথা অনেক থাকবে, রেট্রোঅরবিটাল পেইন যেটা বলি আমরা। আর চিকুনগুনিয়াতে সারা শরীরে ব্যথা, বিশেষ করে প্রতিটা জয়েন্ট, এমন মনে হবে যে আপনি নড়াচড়া করতে পারছেন না, হাত মুঠি করতে পারছেন না, চলতে পারছেন না, এবং জয়েন্ট ফুলেও যেতে পারে। দুটোতেই আপনার র্যাশ আসতে পারে। সুতরাং জ্বর এবং র্যাশ দেখে কিন্তু আলাদা করার, পার্থক্য করা খুব কঠিন। তবে এই যে জয়েন্টের পেইন এবং মাথা ব্যথা, এই দুইটা দিয়ে কিন্তু কিছুটা ডিফারেন্সিয়েট করা যায় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। সাধারণ জনগণ আসলে অনেক কিছু বুঝবেন না, কিন্তু অ্যাটলিস্ট এই দুটো বুঝবেন যে যেটাতে মাথা ব্যথা বেশি, শরীর ব্যথা বা জয়েন্ট ব্যথা কম, সেটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি, এবং যেটাতে জয়েন্টের পেইন অনেক বেশি ফুলে যাচ্ছে, সেটা চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এখানে স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আমরা জ্বর হয়েছে, অনেক বেশি হাই ফিভার হয়ে গেছে, এখন কোন সময়টাতে আসলে আমাদের টেস্ট করার দরকার ছিল, যেটা করলে আমরা জানতে পারতাম যে হ্যাঁ আমার এটা হয়েছে, সেটা যদি একটু ডেঙ্গুর ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে বলেন। এটা আসলে খুবই ভালো কোশ্চেন। আমি ডেঙ্গু আর চিকুনগুনিয়া একসঙ্গেই বলছি, কারণ আমাদের দেশে আসলে পরীক্ষা নিরীক্ষা করা, ওষুধপত্র খাওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না। হ্যাঁ, আনফরচুনেটলি, কারণ যে কেউ যে কোনো কিছু করতে পারে, এবং এটাতে হচ্ছে কি ম্যাল ট্রিটমেন্ট বলেন বা ম্যাল ডায়াগনোসিস বলেন, যে কোনো কিছু মিস ডায়াগনোসিস সব কিছু হয়। বিশেষ করে ধরেন এগুলো যেহেতু জ্বর অনেক বেশি আসবে একবার, আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া কোনো কিছু খাবো না, বেশি করে তরল খাবো। আর যদি পরীক্ষা নিরীক্ষার কথা বলি, আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমনলি আমরা বলি সিবিসি, সেটা করতে পারি। এখন প্রথম 5 দিনের মধ্যে যদি আমি আসি, 4 থেকে 5 দিন, এক্ষেত্রে ডেঙ্গুর জন্য আমরা NS1 যে পরীক্ষাটা সেটা করতে পারি। মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু IgG বা IgM করে কোনো লাভ নেই। IgG করলে হয়তো পজিটিভ আসতে পারে পুরনো ডেঙ্গুরটা, নতুনটা না। এখনকার জ্বরের কারণ কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং IgM পজিটিভ আসতে 6-7 দিন মিনিমাম সময় লাগে। আমি আরেকটা যেটা নিয়ে আপনি কোশ্চেন করার জন্য খুবই ভালো হয়েছে, সেটা হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া কিন্তু ডায়াগনোসিস করার জন্য আপনি যদি কনফার্ম করতে চান, আমরা RT-PCR করতে পারি। এটা সরকারি ব্যবস্থাপনার সাথে বেসরকারি ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায় এই RT-PCRটা করা হয়। আমাদের দর্শক সাধারণ জনগণ কিন্তু সেকে একটু খোঁজ খবর নিয়ে কোথায় একটু কম দামে করা যায়, এবং সরকারিভাবে কিন্তু এই পরীক্ষা ফ্রি করা হয় RT-PCRটা। এবং সমস্যা হচ্ছে যখন গিয়ে কেউ ল্যাবে গিয়ে বলে যে আমি জ্বরের জন্য ডেঙ্গু চিকুনগুনিয়া পরীক্ষা করতে চাই, ওরা করে কি একই দিনে প্রথম 1-2 দিনের মধ্যে চিকুনগুনিয়ার অ্যান্টিবডি পরীক্ষা করে ফেলে। সেই চিকুনগুনিয়ার অ্যান্টিবডি পজিটিভ আসতে কিন্তু মিনিমাম 2 সপ্তাহের কাছাকাছি সময় লাগবে। সুতরাং আপনি 2 সপ্তাহ আগে এই যে 1,500-2 হাজার টাকা দিয়ে এই পরীক্ষাটা করলেন, এটা কিন্তু পুরোপুরি বেকার হলো। সুতরাং এই পরীক্ষা করা যাবে না। আপনি যদি করতেই চান সেই ক্ষেত্রে RT-PCR করতে হবে। আচ্ছা, এখানে স্যার একটা কথা অনেক সময় ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় বলে যে মানে আমরা দেখা যাচ্ছে ভাইরাস জ্বর হয়েছে, 1-2 দিনের মাথায় ওই টেস্টটা করে নিই, তাহলে পরবর্তীতে আরেকটা টেস্ট করতে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন যে কোন টেস্টটা আসলে জ্বর হওয়ার সাথে সাথে করা দরকার ছিল, এবং কোনটা পরে করলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের ডেঙ্গু হয়েছে। জি, এটা ভালো প্রশ্ন। আসলে আমাদের এখন যেহেতু বললাম, আমরা ডেঙ্গু আর চিকুনগুনিয়া নিয়ে বসে থাকলে তো হবে না, সাথে অন্যান্য জ্বরের কথা চিন্তা করতে হবে। বিশেষ করে এই জ্বরগুলোতে একটু কাশি হয় অনেকের, সাথে একটু পাতলা পায়খানা হতে পারে। দেখেন এই দুইটা সিমটম কিন্তু আবার অন্য বড় 2টা রোগের সাথেও মিলে, সেটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে টাইফয়েড। সো আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাল ইনফেকশনের জন্য কমনলি একটা তো কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করতেই পারি, সেটা দেখতে একটা ধারণা পাওয়া যায়। আর একটা ভালো ধারণা পাওয়া যায় যদি আমরা C-reactive প্রোটিন করি বা কমনলি CRP, সেইটা। এই দুইটা কমনলি আমরা যে কোনো জ্বরের ক্ষেত্রে করতে পারি। এবং ওই যে প্রথম 5 দিনের মধ্যে যদি হয়, 4 থেকে 5 দিন ডেঙ্গু NS1, সাথে হচ্ছে যদি ডেঙ্গু চিকুনগুনিয়া যদি দুইটা আমি ডিফারেন্সিয়েট করতে না পারি, বা রোগী যদি মনে করে যে আমার দুইটারই সিমটম মনে হচ্ছে, তার ক্ষেত্রে NS1 তারপরে হচ্ছে ওই IgG IgM বা চিকুনগুনিয়ার অ্যান্টিবডি না করে একবারে PCR করা উচিত। সেই PCR মাল্টিপ্লেক্স PCR, তো একসঙ্গে কিন্তু ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ভাইরাস একসঙ্গে থাকলে যেটাই থাকবে সেটাই কিন্তু একদম কনফার্মেটরি হিসেবে আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। আর যদি সাথে যদি আপনার বুক কাশি বা এরকম সর্দি থাকে, সেক্ষেত্রে একটু বুকের এক্সরে বা এক্সরে PNS যেগুলো আমরা করতে পারি। কারণ অনেক সময় নিউমোনিয়া কিন্তু এমনিতে হঠাৎ করে বোঝা যায় না। পেশেন্টের হয়তো আগে থেকে অল্প অল্প সিমটম ছিল, সেটা অনেক সময় পাত্তা দেয় না, হ্যাঁ বুঝতে পারিনি, করলে দেখা যাচ্ছে যে এটা বোঝা গেল যে এটা আসলে নিউমোনিয়া কিনা। আচ্ছা, এখানে আমরা অনেক সময় দেখা যায় কি যে জ্বর হওয়ার সাথে সাথে আমাদের দেশের যে কমন একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আমরা প্যারাসিটামলের চেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং ওভার দ্য কাউন্টারে এমনভাবে আমাদের দেশে আসলে এটা প্রচলিত যে কোনো কেউ, এবং ফুল কোর্সটাও তারা কমপ্লিট করে না, দেখা যায় 1-2টা খাওয়ার পর জ্বর একটু কমে গেলে এরপর কন্টিনিউ করছে না। তো এই জায়গাটাতে আসলে ক্লিয়ার কমেন্টগুলো যদি আমরা করি যে আসলে ভাইরাস জ্বরের ক্ষেত্রে এখানে এই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আপনি কখনোই জ্বরের শুরুতে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না।
এখন দেখেন আমরা যারা ডাক্তার আছি আমরা তো আসলে বিভিন্ন সিমটমের সাথে রোগী দেখে অভ্যস্ত। রোগীর চেহারা দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় সেটা ভাইরাস নাকি ব্যাকটেরিয়া। যেমন আমরা খুব কমনলি বলি টক্সিক চেহারা মেজাজ খারাপ ব্যাপারটা তা না, তার চেহারা দেখে বোঝা যায় হি অর শি ইজ ইনফেক্টেড উইথ সাম ব্যাকটেরিয়া। সো এইটা হইলে আমরা অনেক সময় রিপোর্ট আসার আগে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি, সেটা আমাদের অভিজ্ঞতার উপরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে কিন্তু আসলে লাগে না। তো এখন পেশেন্টরা করে কি, ওরা মনে করে যে ব্যাকটেরিয়ার হোক বা না হোক জ্বর মানে অ্যান্টিবায়োটিক খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যাবে। এবং দোকান থেকে সেই হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক না, দোকানদার তো বিক্রি করবেই, ওর তো এত লাভ। নিয়ে হয়তো 2 দিন 3 দিন খাওয়ার পর জ্বরটা এমনি, কারণ ভাইরাল ফিভার তো এমনি কমে যাবে, কমে গেল সে মনে করে যে অ্যান্টিবায়োটিক খেয়ে কমে গেছে, ভালো যখন হয়ে গেলাম সে আর কোর্স কমপ্লিট করলো না। এখন আপনার শরীরে কিন্তু সবসময় কোনো না কোনো ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে, যারা হচ্ছে কমেন সেল বলি আমরা। এরা আবার বিভিন্ন সময় কিন্তু আপনার ইনফেকশন করতে পারে যদি সুযোগ পায়। তো ওরা এই ব্যাকটেরিয়াগুলো যখন এই অ্যান্টিবায়োটিক এক্সপোজড হলো, সেই অ্যান্টিবায়োটিকটাকে চিনে ফেললো, পরবর্তীতে সে যখন ইনফেকশন করবে তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। এটা হচ্ছে কমন কনসেপশন। এই ব্যাপারগুলো আরও কঠিন, আমি দর্শকদের বোঝার জন্য একটু সহজ করে বলার চেষ্টা করলাম। না এখানে স্যার যদি আমরা মানে এটা বলি যে অ্যান্টিবায়োটিক আসলে তো রোলটা নেই, তো সেক্ষেত্রে কি মানে সে আসলে শুরু থেকেই কি মানে প্যারাসিটামল জাতীয় ওষুধই খাবে কিনা, বা এই জায়গাটা এই সব ক্ষেত্রে আসলে সিমটোমেটিক, আপনার লক্ষণ নিয়ে চিকিৎসা। আপনার যদি জ্বর থাকে শুধুমাত্র প্যারাসিটামল, যদি সর্দি কাশি থাকে সেক্ষেত্রে যে কোনো অ্যান্টিহিস্টামিন আপনার যেটা আপনার শরীরের জন্য স্যুট করে, এগুলো সব ওভার দ্য কাউন্টার যে কোনো জায়গায় পাওয়া যায়, অনেক নামে পাওয়া যায়। তবে আরেকটা কথা বলবো এটা দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে আমি কোনো কোম্পানির নাম বলবো না, আমি জেনেরিক নেমকে বলি, সেটা হচ্ছে মন্টেলুকাস্ট, অনেক নামে পাওয়া যায়। সেই মন্টেলুকাস্টকে আমরা যেভাবে একটা অ্যান্টিহিস্টামিনের মতো খাই সেটা ঠিক না। মন্টেলুকাস্ট কিন্তু অ্যাকিউট কেস, এখনই হইলো কাজ করবে না। একে যদি কাজ করাতে হয় তাকে ক্রনিক্যালি অনেকদিন ধরে খেলে সে তখন কাজ করা শুরু করবে মেইনলি। সুতরাং আপনার সর্দি কাশি হলো, আপনি একটা মন্টেলুকাস্ট 2 দিন খেলেন ভালো হয়ে গেলেন, ব্যাপারটা তা না কিন্তু। সুতরাং এই ওষুধটারও কিন্তু খুবই মিস ইউজ হচ্ছে। আচ্ছা, এখানে স্যার আমি একটু অ্যাড করতে চাই যে চিকনগুনিয়া, যেটা এখন আসলে এতদিন কিন্তু আমরা মাঝখানে 2017-18 দিকে এটা খুব হতো, মাঝখানে কিছুদিন এটাকে আমরা অত বেশি পাইনি, এখন আবার পাচ্ছি। তো এই চিকনগুনিয়াটা যদি আমরা ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ তার চিকনগুনিয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে কিভাবে আমরা ট্রিটমেন্টটা করি? সেটা কি সিভিয়ার কেসে হসপিটালাইজড হতে হয় কি না, বা এই ধরনের বিষয় আছে? হ্যাঁ, চিকনগুনিয়াতেও অনেক সময় হসপিটালাইজড হতে হয়, যে পেশেন্ট ব্যথার জন্য একদম নড়াচড়া করতে পারে না, কিছু খেতে পারে না, বা খেলেই বমি হচ্ছে, এরকম ক্ষেত্রে আসলে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া গতি থাকে না। এবং চিকুনগুনিয়ার জন্য খুব আর্লি ডায়াগনোসিসটা খুব জরুরি। বিশেষ করে ধরেন আপনি যদি প্রথম 5 দিনের উইন্ডো পিরিয়ডটা মিস করেন, তারপরে কিন্তু সিমটোমেটিক্যালি আমরা চিন্তা করলে অনেক সময় দিতে পারি না ওষুধপত্র। বিশেষ করে চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু আসলে ব্যথার ওষুধই মেইন চিকিৎসা। আবার দেখেন আপনি ডেঙ্গুতে কিন্তু কোনো ব্যথার ওষুধ দিতে পারবেন না, সেখানে কন্ট্রাইন্ডিকেটেড। তো এখন আমি কনফার্ম না হয়তো দিতে পারছি না, 5 দিনের মধ্যে যদি আমি আরটিপিসিআরটা করে কনফার্ম হতে পারি আমি শুরু থেকে দিতে পারি, অথবা অন্যান্য চিকিৎসা মানে পরীক্ষা নিরীক্ষা করে আমি যদি মোটামুটি ক্লিনিক্যালি কনফার্ম হই, তাহলেও কিন্তু আমরা কিছুটা ব্যথার ওষুধ দিতে পারি পেশেন্টের বয়স, কিডনি এবং লিভারের কথা চিন্তা করে, এবং সাথে সিমটম। তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব লাকি তাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ব্যথা অনেক কমে যায়, কিছুটা থাকলেও ভালো হয়ে যায়। খুবই আনলাকি যারা, তাদের ব্যথা কিন্তু কন্টিনিউ করতে পারে। আচ্ছা, এখানে যেটা আপনি বলছিলেন স্যার যে আমরা ব্যথার ওষুধটা কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দিতে পারি না, বাট অনেকে চিকনগুনিয়াকে ডেঙ্গু ভেবে যদি ওষুধ খেয়ে থাকেন, সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ব্যাড ইম্প্যাক্ট হবে কিনা, বা কি? কারণ ব্যথার ওষুধটা এত বেশি কমন যে ব্যথা করলে, মাথা ব্যথা করলেও আমরা ব্যথার ওষুধ খাই। আমরা পেয়েছি পেশেন্ট যে চিকুনগুনিয়া চিন্তা করে, কারণ তার আশেপাশে চিকুনগুনিয়া হয়েছে, এখন সেও চিকুনগুনিয়া মনে করে ব্যথার ওষুধ খেয়ে বিভিন্ন রকম ব্লিডিং নিয়ে আমাদের কাছে চলে এসেছে। দেখা যায় রক্তে ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, পায়খানা প্রস্রাবের সাথে বমি হচ্ছে, রক্ত কাশির সাথে রক্ত যাচ্ছে, এরকম প্রচুর পেশেন্ট পেয়েছি আমরা। এবং আরেকটা ইনফরমেশন আমি যোগ করতে চাই, চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটোই কিন্তু এডিস মশা দিয়ে ছড়ায়, একই মশা দিয়ে। ফরচুনেটলি একই মশা একই সঙ্গে দুটো ভাইরাস বহন করে না, সেই জন্য যখন সে চিকুনগুনিয়া ছড়ায় সে শুধু চিকুনগুনিয়াই ছড়ায়, যখন ডেঙ্গু ছড়ায় সেই ডেঙ্গুই। এবং আপনাকে আর আমাকে একই মশা কামড় দিবে এমন কোনো কথাও নাই। দেখা গেল যে একজনকে হয়তো চিকুনগুনিয়ার মশা কামড় দিল, আরেকজনকে ওই একই টাইপের মশা কিন্তু সে ডেঙ্গু ছড়ালো। সুতরাং একই রকম পাশাপাশি একই সিমটম হলো একই রোগ নাও হতে পারে। সেই জন্যে আন্দাজে কখনোই যত ব্যথাই হোক ব্যথার ওষুধ বা এনএসআইকে যেটা বলি সেটা খাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে স্যার, যদি ডেঙ্গুর কথা আমরা চিন্তা করে থাকি, যে দেখা গেছে যে ডেঙ্গু বাসায় আমরা ট্রিটমেন্ট করছি, কিন্তু কোন সিচুয়েশনগুলো আমরা আসলে খেয়াল করব যে তাকে এগুলো দেখলে আমরা মনে করি যে তাকে হসপিটালাইজ করতে হবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমরা এগুলোকে বলি ডেঞ্জার সাইন বা রেড ফ্ল্যাগ সাইন।
এই সাইনগুলো আমরা সবসময় জ্বরের রোগী যখন আসে তাদেরকে আমরা সবসময় বুঝিয়ে বলি যে আপনাদের বেশিরভাগেরই হাসপাতালে ভর্তি হতে হবে না, তবে কয়েকটা সিমটম আসলে তখন দেরি করা যাবে না। একটা হচ্ছে খুব বেশি বয়স অথবা খুব কম বয়স অথবা গর্ভবতী নারী, এই তিনটা সবসময় আমরা রিস্কের উপরের দিকে রাখি। এরা যদি একটু নর্মালের চেয়ে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, এরা ওরকম খুব বেশি সিমটম না হলেও হসপিটালে ভর্তি করতে বলি। তারপর হচ্ছে যদি আপনার প্রচুর পেট ব্যথা থাকে, অনেক ডায়রিয়া, অনেক বমি এবং এত দুর্বলতা আপনি নড়াচড়াই করতে পারছেন না, কিছুই খেতে পারছেন না, এইসব ক্ষেত্রে আমরা বলি হসপিটালে ভর্তি করতে। অথবা যদি আপনার কোথাও থেকে রক্ত বের হয় বা এমন র্যাশ হলো শরীরে চাকা চাকা রক্তের ছোপ পড়ে যাচ্ছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে প্রচুর, কাশির সাথে রক্ত আসছে, বমির সাথে রক্ত আসছে, তখন আমরা সঙ্গে সঙ্গে ভর্তি হতে বলি। এছাড়া দেখা গেল হঠাৎ করে খুব শ্বাসকষ্ট, অনেক বেশি বুক ধরফর করছে, পালস অনেক বেশি চলছে, শ্বাস নিতে পারছি না এবং অ্যাবনর্মাল বিহেভ করছে, আচরণগত ঠিক নাই, তখনও কিন্তু আমরা হাসপাতালে ভর্তি হতে বলবো। অনেক ধন্যবাদ। এবং প্লেটলেটের একটা কথা আসলে সবসময় ডেঙ্গুতে চলেই আসে, এই কথাটা একটু ক্লিয়ার করতে চাই যে দেখা যায় যে প্লেটলেট একটু কমে গেলেই রোগীরা মানে বা রোগীর অ্যাটেন্ডেন্স যারা থাকেন তারা তাড়াতাড়ি করে হসপিটালাইজড করতে বলেন, এটা কি সবসময় সঠিক কিনা? এটা আসলে সবসময় সঠিক না। আসলে প্লেটলেট দেখে কিন্তু আমরা চিকিৎসা করি না। প্লেটলেট কিন্তু আপনার শরীরে ঠিকই থাকে, সুতোর অ্যাক্টিভ হিসেবে থাকে না, আমরা এটাকে তো কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি বলি। এখন শুধুমাত্র প্লেটলেট কমে গেলেই আমরা চিকিৎসা করব বা আলাদা চিকিৎসা আছে ব্যাপারটা তা না, সবই সিমটমেটিক। তবে যাদের প্লেটলেট কমার সাথে সাথে বিভিন্ন সিমটম থাকে বা হার্টের সমস্যা থাকে বা ক্যান্সার বা অন্যান্য রোগ থাকে, তাদেরকে একটু আগে থেকে আমরা যদি 1 লাখের নিচে প্লেটলেট কমে যায়, কারণ জনসাধারণত আসলে সিবিসির অন্যান্য প্যারামিটারগুলো বুঝবেন না, ওনারা হিমাটোক্রিট কী হলে কী করতে হয় বা অন্যান্যগুলো বুঝেন না দেখে আমরা এটাকে হয়তো বা হাইলাইট করি, বাট এটাই একমাত্র চিকিৎসা না। আমাদের অনেক পেশেন্ট আছে যাদের আমরা প্লেটলেট কাউন্ট কমনলি 5 থেকে 10,000 পর্যন্ত নেমে যায়, আমরা কিন্তু তাদেরকেও কিন্তু কোনো প্লেটলেট বা ব্লাড দেই না, তারাও কিন্তু এমনি ভালো হয়ে যান। একটা টার্ম আছে যেটা মানে যেহেতু আমরা আজকে জ্বর নিয়ে কথা বলছি এবং টার্মটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, তো এরকম আপনারা কি এই সিজনটাতে এখন কি এরকম পাচ্ছেন কিনা বা এরকম কি পাওয়া যাচ্ছে কিনা, বা এটা হলে আসলে কি করতে পারি আমরা? আসলে ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে ডেঙ্গুর যত খারাপ কমপ্লিকেশন আছে বা সিভিয়ার ফর্ম আছে তার মধ্যে একটি, এবং ডেঙ্গু শক সিনড্রোমে যদি পেশেন্ট চলে যায় তখন সেখান থেকে ফিরে আনা কিন্তু খুব কঠিন এবং রোগীর লোককে সেটা বুঝতে হবে। ধরেন এখন বয়স্ক পেশেন্ট বা যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে যতটা সহজে বোঝা যায়, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না। বাচ্চা যদি অতিরিক্ত দুর্বল হয়ে যায় ধরে নেবেন যে ডেঙ্গু শক সিনড্রোমের দিকে যেতে পারে, বা বয়স্ক মানুষ বা অ্যাডাল্টরাও। এবং এই ক্ষেত্রে এই জন্য বললাম, এই জন্য সিভিয়ার যে সিমটমগুলো বা ডেঞ্জার সাইন যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট। এগুলো যদি কোনো রকমই আমরা দেখি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে এবং হাই লেভেলে হাই ভলিউমে আমাদেরকে ফ্লুইড দিতে হয় বিভিন্ন রকমের। অনেক সময় আমরা কিন্তু সঠিক সময় চিকিৎসা শুরু করেও কিন্তু পেশেন্টকে বাঁচাতে পারি না যদি পেশেন্ট ইরিভার্সিবল শকে চলে যায়, একেই কমপ্লিকেশান। তবে ফরচুনেটলি এবার এই কমপ্লিকেশানগুলো তুলনামূলকভাবে কম হচ্ছে চিকুনগুনিয়ার জন্য। আর আরেকটা হচ্ছে যাদের আগেও একবার ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরবর্তীতে সিভিয়ার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এই মানে এই জায়গা থেকে স্যার যদি আমরা আবার এখন যেহেতু চিকুনগুনিয়ার বিষয়টাও আছে এবং দেখা যাচ্ছে কি মানে অনেক সময় দেখা যায় জ্বর কমে গেছে, ভালো হয়ে গেছে, পরবর্তীতে অনেক ব্যথা এবং দেখা যাচ্ছে তাকে আবার কর্মক্ষেত্রে যখন ব্যাক করছে এবং শুরু থেকেও ব্যথা হচ্ছে, তো এই জায়গা থেকে যদি আমরা একটু বলি যে আসলে কি এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে কিনা বা কোনো ধরনের কোনো মেজারমেন্ট নিতে হবে কিনা, বা এই কারণটা আসলে এই যে ব্যথাটা হচ্ছে এই কারণটা আসলে কি থাকে? আসলে এখন ব্যথা হলে তো আমাদের ওই যত দোষ নন্দঘোষের মতো সব চিকুনগুনিয়ার উপর দিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিকুনগুনিয়া নাও হতে পারে। সেজন্য যদি ক্রনিক্যালি ব্যথা থাকে, যে ব্যথা কমছে না, তখন সাথে তার অন্য কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজ আছে কিনা সেটা বিশেষজ্ঞ চিকিৎসককে আলাদা করতে হয়। আলাদা করে যদি আমরা দেখি না অন্য কোনো সমস্যা নেই, এটা চিকুনগুনিয়া আর্থ্রাইটিসই মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওয়েট করি কীরকম, আমরা নর্মাল ব্যথার ওষুধ যেটা আছে যেটা সেফ সেটা হয়তো লং টার্মে অনেক সময় 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমরা দিয়ে থাকি। এখন সাধারণ মানুষের মধ্যে একটা কনসেপশন আছে ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না, আমরা কিন্তু ডোজ কিন্তু ওভাবে হিসাব করেই দিই। তো এরপরও যখন দেখা গেল 3 মাস পার হয়ে যাচ্ছে তারপরও ব্যথা কমছে না, তখন ক্রনিক আর্থ্রাইটিস হিসেবে আমাদেরকে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ অ্যাড করতে হয়, যেটা অন্যান্য ক্রনিক আর্থ্রাইটিস আমরা ইউজ করি। তাদের ক্ষেত্রে আসলে একটা লং টার্ম চিকিৎসা লাগে।
আচ্ছা, এখন মানে জ্বরের শুরুতে যদি স্যার এই ধরনের ব্যথাগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমরা কোনো ধরনের মানে অন্য কোনো মেজারমেন্ট নিব কিনা, বা কোনো হোমমেড কোনো কিছু করতে হবে কিনা, বা ফিজিক্যাল কোনো কিছু অ্যাক্টিভিটি করার কোনো দরকার আছে কিনা? বা আসলে এই ক্ষেত্রে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে খুব বেশি ব্যথা কমানো যায় না, তবে যত বেশি রেস্টে থাকে ব্যথা তত বাড়তে থাকে। তো আমরা এই জন্য বলি নর্মাল মুভমেন্ট করার জন্য, সে যাতে একদম বসে না থাকে। আর একটা হচ্ছে কিছু অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের গরম শেক বা ঠান্ডা শেক যে যেটা দিয়ে আরাম পায় সেটা নিতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া সে যাতে অন্য কোনো কিছু না খায়, এবং সেই সাথে তরল জাতীয় খাবার যদি একটু বেশি করে খেতে পারে, তাহলে কিন্তু ব্যথা প্রকোপ কিছুটা কম অনুভূত হয়। আর এই যে সিজনাল একটা চেঞ্জেস, যে এই যে গরম আবার এই যে মানে বৃষ্টি বা এই ধরনের এই সিজনটাতে কি আমরা মানে এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া ছাড়াও কি অন্য জ্বরগুলো পাচ্ছি কিনা? আপনি স্যার এটা কথা বলেছিলেন যে নিউমোনিয়ার কথা, বা এটা যদি এক্সক্লুড করি, এটা ছাড়াও নিউমোনিয়া হচ্ছে এত কমন হয়ে গেছে এখন, আমরা কিন্তু প্রচুর রোগী পাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা বিশেষজ্ঞ, আমাদের কাছে সবসময় যে শুরুতে পেশেন্ট আসে তা কিন্তু না আমাদের কাছে, কারণ মানুষ জানে যে 5-7 দিন লাগে ভাইরাল ফিভার ভালো হতে। যখন দেখে যে কাশি ভালো হচ্ছে না, তখন আসলে আমরা করে দেখি যে একদম কনসলিডেশন পাওয়া যায় এক্সরেতে, মানে নিউমোনিয়া যেটা আর কি। সেই নিউমোনিয়ার ক্ষেত্রে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো গতি থাকে না। সুতরাং আপনার যদি কখনো যদি দেখেন যে কাশির সাথে অনেক বেশি কফ যাচ্ছে, সে কফের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এটা নিউমোনিয়াকে ধরে নিতে হবে। অথবা ধরেন মাথা ব্যথা, চোখ ব্যথা থাকতেছে, মাথা ভার হয়ে আছে, আপনি মাথা নামাতে পারছেন না, বা মাথা নাড়ালেই ব্যথা করছে, সেক্ষেত্রে সাইনোসাইটিস যেটা। তো এগুলো অনেক সময় ইনফেক্টেড যদি সাইনোসাইটিস হয় এবং নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি ডক্টর শরণাপন্ন হয়ে আসলে আমাদের ডক্টর শরণাপন্ন না হয়ে খাওয়া যাবে না, কারণ এক অ্যান্টিবায়োটিক এক এক জায়গায় ভালো কাজ করে। হ্যাঁ, যেমন একই জামা কিন্তু সবার গায়ে লাগবে না। আমার আশেপাশের জনের কাশি হয়েছিল, সে অ্যান্টিবায়োটিক এটা খেয়ে ভালো হয়েছে, তার মানে আমি এটা খেয়ে ভালো হবো, ব্যাপারটা কিন্তু তা না। যেরকম টেইলর মেড জামা যেরকম আমাদের গায়ে সবচেয়ে ভালো ফিট করবে, ঠিক তেমনি এক একজনের ওষুধ এক এক রকমভাবে এক এক ডোজে এবং এক এক ডিউরেশনে চলবে। আচ্ছা, এখানে স্যার ওই একটা প্রশ্ন শুরুতে আমরা ডিসকাস করেছিলাম, যে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে ব্যথাটা রয়ে গেছে। তো এই যে অনেক দিন ধরে ব্যথাটা রয়ে গেল, এইখানে কি আসলে অন্য কোনো মেজারমেন্ট নিতে হবে কিনা, বা কোনো ধরনের কোনো ফিজিওথেরাপি বা আদার্স কোনো ইন্টারভেনশনের দরকার হয় কিনা? কারণ দেখা যাচ্ছে বলছে যে আমার জ্বর হয়েছিল 5-6 মাস ধরে, কিন্তু ব্যথা এখনো রয়ে গেছে। তো সেক্ষেত্রে কি অন্য কোনো কিছু ডেভেলপ করে কিনা, বা জটিলতা? আসলে যে ফিজিওথেরাপি যেটা বললেন, ফিজিওথেরাপি করা যেতে পারে, কিন্তু আসলে এইসব ক্ষেত্রে অ্যাকিউট পেইনে কিন্তু ফিজিওথেরাপির রোল না। অ্যাকিউট পেইনে আমরা কিন্তু সব সময় বলি কিছুটা রেস্টে থাকতে, নর্মাল মুভমেন্ট করতে। যখন সেটা ক্রনিক যদি হয়ে যায়, পেশেন্টের জয়েন্টের ইনভলভমেন্টের উপর ভিত্তি করে আমরা অনেক সময় ফিজিক্যাল মেডিসিনের যে ডাক্তাররা আছেন ওনাদের কাছে যেতে বলি, ওনারা একটা ব্যায়াম সাজেস্ট করে দেন, লিখে দেন, তারপর সেটা দেখি ফিজিওথেরাপিস্ট যারা আছে সেই অনুযায়ী ফিজিওথেরাপি দিতে পারেন। এবং সেটা সবগুলো কিন্তু বিশেষজ্ঞ তত্ত্বাবধানে। আমার ব্যথা হলো, আমি ফিজিওথেরাপিস্টের কাছে সহজে চলে গেলাম, সেই ফিজিওথেরাপিস্ট কিন্তু ভালো ফিজিওথেরাপি দিতে জানেন, কিন্তু উনি কিন্তু সবসময় নাও জানতে পারেন যে কোন ব্যথায় কোনটুকু আপনার ব্যায়ামটা দিতে হবে বা কী করাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন, এই ক্ষেত্রে আপনার ভালো কাজ করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, আমরা যদি চিন্তা করে দেখি যে বাসাতে একজনের হয়েছে ডেঙ্গু, বা ডেঙ্গুর কথাটা আগে আসি, যে ডেঙ্গু হয়েছে, অন্যদের যাতে না হতে পারে, বা আমরা কি প্রিভেন্টিভ মেজার নিতে পারি? কারণ দেখা যায় যে একটা বাসায় যখন একজনের জ্বর হয়, সাথে আরও কয়েকজন হয়, তখন কিন্তু মেনটেন করা বা বাসায় যিনি সেবা দিচ্ছেন তার জন্য আসলে অনেক হ্যাসেল হয়ে যায়। তো তাকে আসলে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, বা মা বা বাবা যদি খেয়াল করেন যে বাচ্চার হয়েছে, সেক্ষেত্রে কি করতে পারে? আসলে দেখেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা আমরা সবাই জানি। এবং আমরা জানি কিন্তু যে ডেঙ্গু চিকুনগুনিয়া কীভাবে ছড়ায়, এডিস মশা দিয়ে ছড়ায়। এখন আপনাকে সবার আগে মশা প্রিভেন্ট করতে হবে, মশার কামড় যাতে খেতে না পারি। তাহলে যেটা কি করতে হবে, যে আপনার আশেপাশে যদি গোবর নালা থাকে, আপনার বাসায় টব আছে, এসি আছে, এসির পানি জমে আছে কিনা সেগুলো দেখে পরিষ্কার করে রাখা, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন এটা তো আমরা একা পারবো না, অ্যাটলিস্ট আমরা নিজের বাসা পরিষ্কার করি এবং নিজের বাড়ির পাশে পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ মাস স্কেলে আমরা না পারলেও এইটুকু পারবো। আর বাসায় যেটা করবো, বাসায় যে মশা কামড় দিতে না পারে। একটা কমন কথা হচ্ছে যে ডেঙ্গু মশা বা এডিস মশা দিনের বেলা কামড়ায়, এটা কিন্তু ভুল ধারণা। এটা আমরা লেটেস্ট যে গবেষণায় দেখা গিয়েছে এরা কিন্তু রাতেও কামড়াতে পারে। কারণ আসলে আপনার কিন্তু আমাদের সব হ্যাবিটেট যেরকম চেঞ্জ হয়েছে, হ্যাবিট চেঞ্জ হয়েছে মশারও কিন্তু। কারণ আপনি ধরেন সারাক্ষণ বাসায় ডে লাইট টাইপের লাইট জ্বলে, ও কিন্তু ডে লাইট সব মানে দিন রাত কিন্তু এখন আর ডিফারেন্সিয়েট করতে পারবে না। তার বাচ্চা দেওয়ার জন্য, ডিম দেওয়ার জন্য কিন্তু তাকে ব্লাড মিল নিতে হয় এখন। এবং আরেকটা সমস্যা হচ্ছে এডিস মশা কিন্তু অন্যান্য মশা করে কি,
আপনার একজনকে কামড় দিয়ে তার পেট ভরে যা গেলে আর কাউকে কামড় দেয় না। ডেঙ্গু মশা অস্থির টাইপের মশা, ও একজনকে কামড় দিয়ে পুরো খাওয়াটা খেতে পারে না। সে একই খাওয়ার জন্য কয়েকবার তাকে বসতে হবে, সেটা একই সাবজেক্ট হবে এমন কোনো কথা নেই, একসঙ্গে কয়েকজনকে সে কামড় দিতে পারে। সুতরাং তা কামড় দেওয়া প্রিভেন্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার বাসায় যদি কোনো যে কোনো ছোটো ছাটো চিপা চাপা থাকলো, মশারির চিপা পর্দার চিপা খাটের নিচে এক পাশে, এগুলো যাতে আপনি ঝাড়াঝাড়ি করে সব কিছু পরিষ্কার করে দিতে পারেন সেইটা একটা। বাসায় যদি নেট ব্যবহার করা যায় সেটা ভালো। মশারি টাঙিয়ে ঘুমানো, এমনকি দিনের বেলাও যদি ঘুমান সেক্ষেত্রে মশারি টাঙিয়ে। বাচ্চারা অনেক সময় অনেক মশারির ভিতর থাকতে চায় না, বা বাচ্চারা বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করে, সবসময় আমরা নজর রাখতেও পারি না। সেই ক্ষেত্রে কিন্তু কিছু মসকিটো রিপেলেন্ট আমরা ইউজ করতে পারি, লোশনের মতো আছে, ক্রিমের মতো আছে, একটা হাতে পায়ে মেখে, অথবা ফেব্রিক রিপেলেন্ট ইউজ করতে পারি, যেটা হয়তো কাপড়ে এক চাপ দুই চাপ দিয়ে রাখলে বা 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে রাখলে 5 থেকে 6 ঘন্টা মশা কাছে আসে না। এই প্রিভেনশনগুলো আমরা নিতে পারি। আমরা স্যার অনেকক্ষণ ধরে আসলে কমন মানে অ্যাকিউট কন্ডিশনগুলোতে আসলে জ্বর হলে কি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু অনেক থাকে ভালনারেবল, যারা ডায়াবেটিস থাকে এবং কিডনি সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে যখন চিকুনগুনিয়া হয়ে যায় আমরা ব্যথার ওষুধ কীভাবে আসলে চিন্তা ভাবনা করে দেওয়ার জন্য, বা তাদের ক্ষেত্রে আসলে কনসিকুয়েন্সেস কি বেশি খারাপ হয়ে যায় কিনা অন্যদের চেয়ে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা স্যার একটু জানবো। তার একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম জ্বর হচ্ছে এবং এই সিজনটাতে একটু কথা বললে বা ফ্যামিলিতে বা আশেপাশে যে আমরা কথা বলি দেখছি যে কারো না কারো বাসায় জ্বর, ঠান্ডা, কাশি লেগেই আছে। তো এই সিজনটা হয়তো বা ঠিক চলে গেলে ঠিক হয়ে যাবে, বাট আমরা নিজেরা কতটুকু ভালো থাকতে পারি, কারণ আমাদের তো কাজকর্ম করতে হবে, পড়াশোনা করতে হয়, তো সেই বিষয়গুলোতে যাতে আমরা পিছিয়ে না যাই সেই জন্য জ্বর বা এই ধরনের সমস্যাগুলো ম্যানেজ করার জন্য আমরা কি করতে পারি এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই জায়গাটাতে স্যার একটা কথা থাকে যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া ছাড়াও কিছু কিছু জ্বর নিয়ে কিন্তু রোগীরা আসে এবং তাদের কমপ্লেন থাকে যে আমার এই 15-20 দিন পরপরই জ্বর ভাব থাকে বা জ্বর আসে। তো এই জায়গা থেকে যখন এই ধরনের কমপ্লেনগুলো করে তখন আমরা কি ধরনের হিস্ট্রি নেই বা আমরা আসলে এক্সক্লুড করি কিভাবে জিনিসটাকে? আসলে একটা খুব ভালো একটা কোশ্চেন, কারণ হচ্ছে আমাদের প্রচুর পেশেন্ট পাই যে আমার খালি 2 দিন পর মাসে 3-4 বার করে জ্বর আসে। তো আমরা প্রথম কোশ্চেনে আমাদের থাকে জ্বর আসে সেটা বুঝেন কিভাবে, মাপেন? এবং 95% উপরে রোগী মাপে না। তাহলে বুঝলেন কীভাবে জ্বর আসে? বা আমার শীত লাগে, কাঁথা গায়ে দিতে হয়, সবাই গরমে অস্থির থাকে, আমি শীত লাগে, আমি এই জন্য মনে করি জ্বর আসছে। তো আমাদের এরকম কিন্তু নিজেরাও পেয়েছি যে যখন এরকম জ্বরের কথা নিয়ে আমাদের কাছে আসতেছে আমরা কিন্তু থার্মোমিটারে পাচ্ছি না। এখন জ্বর এবং জ্বর ভাব দুইটা কিন্তু পার্থক্য আছে। ফিভারিশ ফিলিং কিন্তু আপনার শরীর খারাপ লাগলে যে কোনো সময় হতেই পারে, তারপরে কোনো রোগীর আসলে সিমটম কখনোই ইগনোর করতে নেই। তো এইটা সাধারণত আমরা তখন করি কি, যখন এরকম অ্যাকিউট কোনো জ্বর না, খুব বেশি জ্বর না, অল্প তখন আমরা ক্রনিক কিছু ডিজিজ কন্ডিশন চিন্তা করি। বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায় যেখানে টিউবারকুলোসিস খুব কমন, সেইটা আমরা একটা মাথায় রেখে আগাই। সেই সাথে সাইনোসাইটিসও খুব কমন, কারণ আমাদের আবহাওয়া খুব বেশি ভালো না, পরিবেশের কোয়ালিটি অত বেশি ভালো না, বাতাসের কোয়ালিটি, বেশিরভাগই বিভিন্ন রকম সাইনোসাইটিস বা এই টাইপের রোগে ভুগেন। যে সাইনোসাইটিস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু জ্বর ভাব থাকতে পারে, সেই সাথে টিবি। এছাড়াও অন্যান্য রিমোটোলজিক্যাল যে কোনো আর্থ্রাইটিস টাইপের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে জ্বর লাগতে পারে। আর মেয়েদের বিশেষ করে যাদের হচ্ছে ক্রনিক ইউরিনের ইনফেকশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু, যেটা হয়তো খুব বেশি ইনফেকশন করতে পারছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠেকিয়ে রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 2 দিন 3 দিন পর জ্বর লাগে আবার ভালো হয়ে যায়। এলডারলি ওমেন যারা 50 এর উপরে বা 45 এর উপরে তাদের কিন্তু এটা একটু কম বেশি হয়। এখন এই জ্বরগুলোর ক্ষেত্রে আমরা কি মানে যখন তারা এই ধরনের হিস্ট্রি দেয়, এই মানে বলে আমরা এক্সক্লুড করে কি তাকে কোনো টেস্ট দেই, বা যার এরকম প্রায় জ্বর হচ্ছে তাকে কি আমরা আসলে দেখেন যখন আপনি স্পেসিফিক্যালি কোনো সিমটমের কথা বলতে পারছেন না বা কোনো সিস্টেমের কথা বলতে পারছেন না, কোথায় সমস্যা জ্বর ছাড়া, তখন কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে কারণ আপনি এখানে পরীক্ষা করে ধরতে পারবেন না, তো পরীক্ষা কয়টা করবেন? হাজার টাকার পরীক্ষা করা যায়, কিন্তু আমি যদি টার্গেটেড পরীক্ষা না করি পেশেন্টও পারবে না পরীক্ষাগুলো করাতে, ডাক্তারও পারবে না রোগ ধরতে। তো আমরা তখন করি কি, আমরা তখন ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি আলাদা অন্য কোনো সাইন আমরা বের করতে পারি কিনা। যদি না হয় তখন তার কথা সত্যতা দেখার জন্য সত্যিকারের জ্বর না জ্বর ভাব, অ্যাটলিস্ট তখন আমরা সিবিসি আর সিআরপি দুইটা আগে করতে দিই। যে যদি দেখা যাচ্ছে সিআরপি নর্মাল কিন্তু আপনার জ্বর ভাব লাগতেছে, তার মানে এটা আসলে জ্বর না। কিন্তু যখন দেখি সিআরপি আসলেই অনেক হাই থাকতেছে তখন আমরা সেকেন্ডারি অন্যান্য ইনভেস্টিগেশনগুলোতে যাই।
মানে এবং সেই অনুযায়ী আমরা এক্সক্লুড করে তাকে তখন আসলে exclude ট্রিটমেন্ট করে করা সেইভাবে হয়। চিকিৎসা। আমরা স্যার যাওয়ার আগে বলছিলাম একটা কথা, সেটা যে কোমরবিড কিছু ফ্যাক্টর থাকে, দেখা যাচ্ছে যে এই ডায়াবেটিস, প্রেশার এবং এগুলো দিনে দিনে আমাদের দেশে বেড়ে যাচ্ছে, এবং এই ধরনের পেশেন্ট যখন বাড়ে, জ্বর হলে তাদেরও আসলে জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে ডায়াবেটিস বা হাইপারটেনশনের রোগী যারা বা সিকিডির পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যারা, তাদের জন্য কি আমরা ডেঙ্গু হলে তাদেরকে কি বাসায় রেখে ট্রিটমেন্টটা দিব কিনা, বা ডক্টরের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে কোনো কিছু শোনা উচিত ছিল কিনা? না, যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে, কোমরবিড কন্ডিশন, বিশেষ করে ডায়াবেটিস, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, অথবা কোনো ক্যান্সারের পেশেন্ট, ক্যান্সার সার্ভাইভার যারা আছেন, বা একটু বেশি বয়স্ক পেশেন্ট বা একদম বেশি কম বয়স্ক পেশেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই অবজার্ভ করো বাসায় বসে সেটা আমরা সাজেশন দিব না। আমরা প্রথম দিকেই বলি এইসব পেশেন্টদেরকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে। আপনার কিন্তু ডাক্তার মানে যে আপনাকে স্পেশালিস্ট দেখাতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ডাক্তার মানে আমাকে এমবিবিএস ডাক্তার যারা আছেন তারা এগুলা চিকিৎসা করার জন্য যথেষ্ট পারদর্শী। তারা দেখবেন প্রথমে, তারা দেখে যদি মনে করেন যে এটা বেশি সিভিয়ার হয়ে যাচ্ছে, সিভিয়ার দিকে যাচ্ছে, তারা তখন স্পেশালিস্টের কাছে রেফার করবেন। এখন দেখেন, আপনি শুরুতে যদি বড় বড় ডাক্তার দেখাতে যান, তাদের সিরিয়াল অনেক বেশি, দেখাতেও পারবেন না, ভিজিট বেশি, এরকম বিভিন্ন রকম প্রবলেম থাকে। কিন্তু আপনি একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান, সে আপনাকে সময় নিয়ে দেখবে, ভালো মতো দেখবে, এবং তার বেশিরভাগ ক্ষেত্রে তার চিকিৎসা ফিও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। আরেকটা কথা হচ্ছে যে দেখেন, আমরা যখন স্পেশালিস্ট হয়ে যাই, আমি কিন্তু আমার স্পেশালিটির বাইরে কিন্তু বাকিটা নিয়ে আমি ডিল করব না। আমি মেডিসিন স্পেশালিস্ট, আমি কিন্তু মেডিসিন রিলেটেড রোগ নিয়ে ডিল করব। এমবিবিএস ডাক্তার কিন্তু আমার থেকে আসলে বড় ডাক্তার বেসিক্যালি, কারণ সে কিন্তু আমার থেকে বেশি জানে, সে সব সাবজেক্ট জানে। সুতরাং আপনার যে কোনো সমস্যা তার সাথে কথা বলে সেই আপনাকে ভালো জাজ হিসেবে কোথায় যেতে হবে সেটা বলতে পারবে। সে যদি মনে করে যে মেডিসিনের কাছে যেতে হবে মেডিসিন, সে যদি মনে করে রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে সেই রিউমাটোলজিস্টের কাছে পাঠাবে। ইভেন সে যদি মনে করে না এই ব্যথা বা এই জ্বরটা কোনো সার্জিক্যাল কারণে হচ্ছে, সে সার্জারি স্পেশালিস্টের কাছে আপনাকে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে খুব সিম্পল, কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি কেন যেন। আচ্ছা, আর স্যার আপনি একটা কথা বলছিলেন যে এই যে চিকুনগুনিয়াতে আমরা কিন্তু কিছু সময়ের জন্য হলেও আমরা ব্যথার ওষুধগুলো দিই, কারণ যেহেতু তার জয়েন্টে, প্রতিটা জয়েন্টে পেইন থাকে এবং পেইনটা ইনটলারেবল থাকে। কিন্তু যদি সিভিয়ার কেসেস এরকম হয় যে অনেক সময় দেখা যায় কিডনি পেশেন্ট বা লম্বা সময় ধরে তার ক্রিয়েটিনিন হাই থাকে, এই ধরনের পেশেন্টকে কি আমরা এই ওষুধগুলো দেওয়ার সময় কিছু চিন্তা করি কিনা? এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে আমাদের যখন কিডনির সমস্যা বা লিভারের সমস্যা অথবা ইভেন হার্টের সমস্যা খুব বেশি থাকে, তখন আমাদের অবস্থা এরকম হাত পা বেঁধে সাঁতার কাটার মতো, যে আমাকে সাঁতারও কাটতে হবে কিন্তু আমার হাত পা খুলে দিবে না। তো সেই ক্ষেত্রে আসলে কিছু কিছু ড্রাগ আছে যেটা বিভিন্ন রোগে দেওয়া যায় না, আমরা সেটা দেখে চেষ্টা করি। এবং আনফর্চুনেটলি কিছু কিছু ক্ষেত্রে আসলে এই এনএসআইডি গ্রুপের কোনো ওষুধই দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা ট্রামাডল টাইপের ওষুধ দিয়ে থাকি, যেটা তুলনামূলকভাবে সেফ, কিন্তু সেগুলোরও আবার অনেক রকমের সাইড ইফেক্ট আছে। যেমন আপনার কনস্টিপেশন করতে পারে, মাথা ঘোরাতে পারে, বমি বমি ভাব হতে পারে, ইভেন বমিও হতে পারে। সুতরাং আসলে কোনো ওষুধই সেফ না, সব ওষুধেরই সাইড ইফেক্ট আছে। আপনার ডাক্তার ঠিক করে দিবেন যে কোনটা খেলে আপনার জন্য তুলনামূলকভাবে কম সাইড ইফেক্ট হবে, উপকারটা বেশি হবে। আচ্ছা, আর যদি মানে বয়োবৃদ্ধ যাদের ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা এখনকার জ্বরগুলো হচ্ছে এবং তাদের কোনো ধরনের কোনো কমপ্লিকেশন দেখা দেয়, তাদের কি আমাদের হসপিটালে যাওয়া উচিত কিনা বা ইমিডিয়েটলি হসপিটালাইজ করা উচিত কিনা? না, ইমিডিয়েটলি হসপিটালাইজড আমরা কখনোই সাজেশন দিই না। আমরা বলি যে আপনি ডাক্তার দেখান। সেটা হতে পারে আপনার যদি মনে করেন যে না বেশি খারাপ হয়ে যাচ্ছে, তখন আমাদের সব হাসপাতাল, এখন ঢাকা শহরে হাসপাতাল প্রচুর, এবং বেশিরভাগ হাসপাতালে ছোট্ট একটা ডিপার্টমেন্ট আছে, সেটা ইমার্জেন্সি, যেখানে 24 ঘন্টা ডাক্তার থাকেন। আপনি অন্য কোনো ডাক্তারকে কোথাও না পেলেও ইমার্জেন্সিতে কিন্তু কোনো না কোনো ডাক্তারকে পাবেনই। সেই ডাক্তার আপনাকে দেখে যদি মনে করেন তখন ভর্তি করিয়ে দিবেন। তার হাসপাতালে জায়গা না থাকলে অ্যাটলিস্ট উনি সাজেশন দিতে পারবেন যে ভর্তি করা উচিত, আপনি এখানে নাই জায়গা, কিন্তু আপনি অন্য কোনো কোথাও গিয়ে ভর্তি হন। এবং সিজনটা যেহেতু বৃষ্টির, এবং দেখা যাচ্ছে যে একটু গরম পড়লে আবার বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে গেলে অনেকের জ্বর হচ্ছে, এবং ওই আবার বারবার অনেকের ইমিউনিটি থাকে এরকম যে বৃষ্টিতে ভিজলে জ্বর হচ্ছে, সেক্ষেত্রে কি কোনো ধরনের প্রিভেন্টিভ মেজার নিবে কিনা, বা যদি হয় সেটা কি আসলে মানে কি ধরনের ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে? আসলে বৃষ্টিতে ভিজে জ্বর যেগুলো হয় সেগুলো হচ্ছে কমন ফিভার, তো এগুলোতে আসলে তেমন কিছু লাগে না, একদিন দুই দিন থেকে চলে যায়। তবে কারো যদি আগে থেকে প্রি এক্সিস্টিং কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে বৃষ্টিতে ভেজার পরে সে হয়তো অ্যাক্টিভ হয়ে ইনফেকশন করে ফেললো, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেই সব ক্ষেত্রে আপনার জ্বরের জন্য আলাদা অ্যান্টিবায়োটিক এগুলো কিছু লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিমটোমেটিক খেলেই হয়। তবে আমি বলবো যে বৃষ্টিতে যদি ভিজতেই হয়, ভিজে বাসায় গিয়ে ভালো মতো গোসল করে, আপনি পরিষ্কার পানিতে গোসল করে শুকাই ফেলেন সব কিছু, একটু ভালো মতো খাওয়া দাওয়া করেন, ইমোলিয়েন্ট যেগুলো খেলে ভালো লাগে, যেমন গরম চা খেলেন
বা কফি খেলেন বা যে কোনো কিছু যার যেটা ভালো লাগে, যে জুস খেলেন, এগুলো বেশি করে খান। বিশেষ করে এই যে তরল জাতীয় খাবারগুলোই হচ্ছে মেইন। এখানে যদি আমরা ঘরের টোটকা যদি বলি, মধু খেতে পারেন, মধু খুব ভালো কাজ করে সব ক্ষেত্রে। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু আমরা জ্বর নিয়ে কথা হচ্ছিলাম আজকে, যে আমরা অনেক মেডিসিন এবং কিভাবে ইভালুয়েট করব আমরা সেই বিষয়গুলো নিয়ে জানলাম। যদি আমরা একটু খাবার দাবারের কথা বলি, যে আসলে ইমিউনিটিটার ক্ষেত্রে খাবার দাবার আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা করোনা থেকে দেখেছি। তো সেই ক্ষেত্রে এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগীদের জন্য যদি একটু বলি, যে আসলে খাবার দাবারের কি কি বিষয়গুলো যদি খেয়াল করি তাহলে ইমিউনিটিটা তার ইনক্রিজ হবে বা তার প্রিভেন্ট করতে সুবিধা হবে? আসলে ইমিউনিটি যদি বাড়াতে চান তাহলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। ভিটামিনযুক্ত খাবার খেতে গেলে আপনাকে সবুজ রঙিন ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলো খাওয়া, মানে অ্যাডিকুয়েট সানলাইট এক্সপোজার লাগবে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করার জন্য। এবং ভিটামিন ডি যদি কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কমে যায়। আর অন্যান্য ভিটামিন সেগুলো যদি আপনি নিতে চান সেখানে আপনাকে কাঁচা খাবার খেতে হবে। কাঁচা মানে কাঁচা শাকসবজি তার খেতে পারি না, অল্প সিদ্ধ করে। আর সরাসরি কাঁচা খাওয়া যায় কিন্তু সেটা ফ্রুটস, বিভিন্ন রকমের ফলমূল পাওয়া যায় বিভিন্ন সিজন। আপনাকে বিদেশি কোনো ফল খেতে হবে না, আমাদের দেশি যে ফলমূল পাওয়া যায় সেগুলো মোর দেন এনাফ, যথেষ্ট। আপনি যদি ঠিকঠাক মতো খান, ইভেন সেই সাথে প্রতিদিন যদি কিছু পরিমাণ সালাদ খান, তাহলে কিন্তু আপনার ভিটামিন বি এবং সি এর যে ঘাটতি থাকে, ইভেন ভিটামিন এ, এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এরা কিন্তু আপনার ইমিউনিটি বুস্ট করবে। এবং কোনো খাবার কি স্পেসিফিক্যালি আছে কি না যে এই চিকুনগুনিয়া হলে মানে একটু অ্যাভয়েড করা উচিত, যেটাতে আরো বেশি হয়তো বা হাতে পায়ে ব্যথা হতে পারে, এই ধরনের কোনো কিছু না? আছে? ওরকম আসলে স্পেসিফিক্যালি কোনো কিছু নাই। যদি না পেশেন্টের গাউট বা ইউরিক অ্যাসিড বেশি থাকে সেক্ষেত্রে আমরা রেড মিট, তারপর বিচি জাতীয় খাবার, ডাল, এগুলো একটু কম খেতে বলি বা হিসাব করে খেতে বলি। ওকে, আমরা যেহেতু স্যার একদমই শেষ পর্যায়ে আছি, আমাদের আজকের বিষয়টিতে আমরা রেখেছিলাম যে ঘরে ঘরে জ্বর কারণ এবং করণীয়, এবং এটা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো সার্বিক পরামর্শ থাকে বা প্রিভেন্টিভ কোনো পরামর্শ থাকে সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। প্রিভেন্টিভ পরামর্শ মানে হচ্ছে যে আমরা যেটা করব, যে জ্বরের জন্য সাবধান থাকবো। আমরা আসলে আমাদের ইনফেকশন কিন্তু সবসময় আমরা প্রিভেন্ট করতে পারি না, যে কোনো সময় হতেই পারে এনভায়রনমেন্টের কারণে। তো আমাদের যেটা আমাদের সচেতন হতে হবে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা যেটা করব, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করব এবং নিজেরা ডাক্তারি করব না বা ফার্মেসিওয়ালা যে আছেন তার কাছ থেকে ওষুধ নিয়ে ওষুধ খাবো না, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। এবং নিজেরা গিয়ে, ঠিক আছে একটু পয়সা খরচ কমানোর জন্য ডাক্তারের কাছে গেলাম না, নিজেরাই পরীক্ষা করে দেখি বা আগেই পরীক্ষা করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার প্রচুর পেশেন্ট পাই যারা নিজেরা অনেক পরীক্ষা করে নিয়ে আসেন, যেখানে হয়তো তার 2 থেকে 3 হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছে, যেটা আমরা হয়তো কখনোই দিতাম না, তো তারা করে এসেছেন। তো আপনাদের জন্য অনুরোধ হচ্ছে আপনারা নিজেরা কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন না, নিজেরা প্যারাসিটামল, অ্যানহিস্টামিন বা এই টাইপের ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না। যদি কোনো সাইন সিমটম ওরকম সিভিয়ার থাকে বা এক্সট্রিম এজে কেউ থাকে বা ডায়াবেটিস, কিডনি, ক্যান্সারের রোগী থাকে, তাদেরকে নিয়ে আগেই ডাক্তারের কাছে যান। ডাক্তার মানে কিন্তু এমবিবিএস যথেষ্ট, স্পেশালিস্টের কাছে যেতে হবে এমন কোনো কথা নেই। এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন এবং মশা যাতে কামড় না দেয় সেই ব্যবস্থা রাখার চেষ্টা করবেন। স্যারকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা বিশেষত কথা বলেছিলাম যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে, এবং সেই সাথে এই সিজনে দেখা যায় বৃষ্টিতে ভিজলেও জ্বর হচ্ছে, অনেকের কিছুদিন পরপরই জ্বর হয়। তো এই বিষয়গুলোতে আমরা কি করতে পারি, এবং পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়াটা, এবং সেই সাথে খাবার দাবারটাকে আসলে ঠিকভাবে খাওয়া এবং ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য যা যা করার সেগুলো করাও কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং যারা ছিলেন না তারা কিন্তু লিঙ্কে জয়েন করে আবার প্রোগ্রামটা দেখতে পারবেন। আশা করি আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।